আপনারা জানেন বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সংস্কারের অংশ হিসাবে যে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছিল, সেই 133টি অধ্যাদেশের ভাগ্য কি হবে সেটা নির্ধারণ করার জন্য সংসদের প্রথম অধিবেশনে একটি বিশেষ কমিটি গঠন করা হয় এবং গত 10 তারিখে এই সময়টি সংবিধানের 93(2) অনুচ্ছেদে যে 30 দিনের বাধ্যবাধকতার কথা বলা হয়েছে, এই অধ্যাদেশগুলি উত্থাপনের পরে সেটা সময় পার হয়ে যায়। এর মধ্যে এই সংসদে 133টি অধ্যাদেশের মধ্যে 117টি অধ্যাদেশ, 110টি অধ্যাদেশকে হুবহু কিংবা সংশোধিত আকারে পাশ করা হয়েছে, 7টি অধ্যাদেশকে রহিত করা হয়েছে, বাকি 16টি অধ্যাদেশকে ল্যাপস করা হয়েছে, অর্থাৎ এগুলা সংসদে উপস্থাপিতই হয়নি। এই যে প্রক্রিয়াটা ছিল, এই প্রক্রিয়াটার সাথে শুরু থেকেই বিশেষ কমিটির সদস্য না হলেও বিশেষ কমিটির বিশেষ আমন্ত্রণে গেস্ট হিসাবে আমি সেখানে মতামত রাখতে পেরেছি এবং সংসদে এই বিষয়গুলো আমার প্রত্যক্ষ অবজার্ভ করার সুযোগ হয়েছে, অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। আমি নিজেকে সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান মনে করব বুঝছি না। সৌভাগ্যবান এই অর্থে যে এগুলা জনগণের পক্ষ থেকে যে কনসার্নগুলো ছিল আমার সামর্থ্য অনুযায়ী কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি। দুর্ভাগ্য যেটা, গত ফ্যাসিবাদ সরকারের বিদায়ের পরে জনগণ সংস্কারের জন্য, আইনের শাসন নিশ্চিত হওয়ার জন্য যে বিষয়গুলোতে জোর দিয়েছিল, জনগণের গত 16টি বছর যারা ফ্যাসিবাদের কবলে নির্যাতিত ছিল তাদের যেই বিচার পাওয়ার যে বিষয়গুলো ছিল, আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার জন্য স্বাধীন সার্বভৌম বলবো না, স্বাধীনই বলতে হবে, স্বাধীন বিচার বিভাগ এর অংশ হিসাবে বিচার বিভাগের সেপারেট সচিবালয় প্রতিষ্ঠা করার যে বিষয়টি ছিল, এই সমস্ত বিষয়কে একে একে ল্যাপস করে দেওয়া হয়েছে, রহিত করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা সংস্কারের বিষয়গুলোকে আন্ডারমাইন করা হয়েছে, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। এই বিষয়গুলা একেবারে কাছে থেকে দেখা, এটাকে দুর্ভাগ্যই বলতে হচ্ছে। এক্ষেত্রে প্রসিডিওর যে বিষয়গুলা নিয়ে গতকালকে প্রশ্ন উঠেছে, আমরা নাকি অযৌক্তিকভাবে ওয়াকআউট করেছি, এ বিষয়ে পরে আসবো। আমরা 2 বার এই অধ্যাদেশগুলো নিয়ে ওয়াকআউট করেছি, শেষের দিন করেছি এবং তার আগে একদিন করেছি। এটা বলা হয়েছে সকল বিষয়ে বিশেষ কমিটিতে আলোচনা হয়েছে, বিশেষ কমিটিতে যেভাবে আলোচনা হয়েছে ঠিক সেভাবেই বিলগুলো একের পর এক উত্থাপিত হয়েছে, ল্যাপস হয়েছে কিংবা সংশোধিত আকারে উত্থাপিত হয়েছে। আমি আপনাদেরকে দেখাবো বিশেষ কমিটিতে যেভাবে আলোচনা হয়েছিল সেটাকে তারা আমাদের সাথে যে জেন্টলম্যান এগ্রিমেন্ট সেখানে হয়েছিল যে বিষয়গুলোতে কোনো ডিসপিউট নেই সেগুলো কোনো রকম আলোচনা ছাড়াই আমরা সমর্থন করব, বিলগুলো পাস হয়ে যাবে। যে সমস্ত বিষয়ে ডিসপিউট রয়েছে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, সেগুলোর বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। এই যে আমাদের একটা এগ্রিমেন্ট ছিল এটা ওনারা ভঙ্গ করেছে। এরপরে বলা হচ্ছে যে আমরা সংসদের বাইরে এসে, সংসদের ভিতরে কথা বলার সুযোগ দেওয়ার পরেও সংসদের বাইরে এসে আমরা অনেক কথা বলেছি। আমরা যেটা দেখাবো, সংসদে আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি বলে বাইরে এসে এই বিষয়গুলো আমরা রেজ করেছি। এইগুলো জনগণের সাথে অত্যন্ত স্পর্শকাতর ইস্যু। এই ইস্যুগুলোর সাথে যারা জড়িত আছেন তাদের মধ্যে অনেকে আছেন যারা সংসদ সদস্য গুম হয়ে গিয়েছেন। এই গুম হওয়াদের একজন ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম এটা পয়েন্ট অফ অর্ডারে তুলে ধরেছেন, আবেগময় ভাষায় বক্তৃতা রেখেছেন, কিন্তু তারপরে এই বিষয়গুলোকে সেভাবে আমলে নেওয়া হয়নি। প্রথমে যে বিষয়টা তারা বলার চেষ্টা করছেন যে আমরা যেখানে এই বিষয়গুলো প্রথমে সূত্রপাত হয়েছিল বিশেষ কমিটিতে, সকল বিষয় বিস্তারিত আলোচনা হয়েছে এবং সেখানকার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে সংসদে বিল আকারে একের পর এক অধ্যাদেশগুলো এসেছে এবং সেই অনুযায়ী তারা এগুলোর ব্যাপারে ডিসিশন নিয়েছে। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এই বিশেষ কমিটির একটা ওনারা রিপোর্ট বের করেছে, কিন্তু এই রিপোর্টে আমরা দেখছি না যেখানে এই বিশেষ কমিটির বৈঠকে শুধু আমরা নয়, সরকার দলীয় কিছু সংসদ সদস্য ডিসেন্ট দিয়েছিলেন, নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, বিশেষ করে হিউম্যান রাইটস কমিশনের বিষয়ে এবং মানবাধিকার যে কমিশন অধ্যাদেশটা আছে সেটার বিষয়ে এবং এই
হাইকোর্টের যে সুপ্রিম কোর্টের যে সচিবালয় আছে সেটার ব্যাপারে আমরা দেখেছিলাম কিছু কিছু সরকার দলীয় সদস্য তারা অত্যন্ত শক্তভাবে জোরালোভাবে তাদের কথাগুলো বলেছে, কিন্তু এখানে তাদের সকল বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া হয়েছে। এই নোটে, এই রিপোর্টে সেগুলোকে ইনকর্পোরেট করা হয়নি। এর মাধ্যমে আমরা মনে করি সংসদ সদস্য যারা এটার বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন তাদেরকে হয়তো জোর করে নোট অফ ডিসেন্ট উদ্ধার করানো হয়েছে। এটাও মানবাধিকার এবং গণতন্ত্রের যে সুস্থ চর্চা আমরা চাচ্ছি, ৭০ অনুচ্ছেদ তারা বলছেন কয়েকটি বিষয় ছাড়া ৭০ অনুচ্ছেদের অন্য বিষয়গুলোকে উঠিয়ে দিবেন, এটার খেলাফ। তাদের যেই নির্বাচনী ইশতেহার আছে সেখানে কিন্তু পরিষ্কার বলেছেন সংসদ সদস্যদেরকে ফ্রিলি কথা বলতে দিবেন, সেটার খেলাফ। অথবা এই সত্যের অপলাপ করে এই রিপোর্টে তাদের বক্তব্যগুলোকে অন্তর্ভুক্ত করা হয়নি। এই রিপোর্টে বলা হয়েছে ৯৮টি বিল, এই বিলগুলোকে যেভাবে হুবহু আছে সেভাবে অধ্যাদেশগুলো আছে সেগুলোকে ওনারা পাশ করবেন। এক্ষেত্রে আমাদের 5টা বিষয়ে নোট অফ ডিসেন্ট ছিল। এই 5টা বিষয়ে 4টি হলো আপনার স্থানীয় সরকার যেই বিলগুলো রয়েছে, যেখানে স্থানীয় সরকারের যে প্রশাসনগুলো রয়েছে সেখানে অনির্বাচিত মেয়র, অনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং এই স্থানীয় সরকারের যে অন্যান্য পদগুলো আছে সেখানে তাদেরকে বসানোর ক্ষেত্রে, প্রশাসক বসানোর ক্ষেত্রে, এক্ষেত্রে আমাদের বক্তব্য পরিষ্কার ছিল। আপনারা সংবিধানের দোহায় বারবার দিচ্ছেন, সেক্ষেত্রে সংবিধানের 59 অনুচ্ছেদকে লঙ্ঘন করে এবং 93 অনুচ্ছেদে পরিষ্কার বলা হয়েছে সংবিধানের বিপরীত কোনো যদি অধ্যাদেশ আসে সেই অধ্যাদেশ জারি করার ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে না। রাষ্ট্রপতির এখতিয়ার নিয়ে রাষ্ট্রপতি কি পারেন তাকে দিয়ে পালানো হয়েছে। এ বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনেক কথা বলেছিলেন। সেইগুলা সত্ত্বেও তারা কিভাবে দ্বিচারিতা করে, সংবিধানকে ডিফাই করে, সংবিধানের 2টি অনুচ্ছেদকে ডিফাই করে তারা এই অধ্যাদেশগুলোকে আইন হিসেবে জারি করলেন, এই বিষয়ে আমরা প্রশ্ন তুলেছি। এবং আমাদের যে প্রথম ওয়াকআউটটা ছিল সেই ওয়াকআউটের মূল বিষয়বস্তু ছিল এই অধ্যাদেশগুলো পাশ করা। আমরা সেখানে বলেছিলাম পরিষ্কারভাবে এগুলা সংবিধান বিরোধী। এক্ষেত্রে সংবিধানকে লঙ্ঘন করে জাতির যে আশা আকাঙ্ক্ষা যে প্রত্যেকটা স্তরে নির্বাচিত প্রতিনিধি থাকবে স্থানীয় সরকারের, সেই আশা আকাঙ্ক্ষাকে পদদলিত করে আপনারা এই অধ্যাদেশটিকে আইনে রূপান্তর করছেন, এটার আমরা অংশীদার হতে চাই না, দায় নিতে চাই না। বিরোধী দলের নেতা এই কথা বলে সেদিন সংসদ থেকে ওয়াকআউট করেছিলেন। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে জাতির কাছে প্রশ্ন, এটা কি খুব অযৌক্তিক ছিল? দ্বিতীয় যে পর্যায়টা যেটা আলোচনা করতে চাই সেটা হলো সংসদে কিভাবে আলাপ আলোচনা হবে সে বিষয়েও একটি এগ্রিমেন্ট হয়েছিল। কার্য উপদেষ্টা কমিটির যে মিটিং হয়েছিল সেখানে সম্মানিত বিরোধী দলের নেতা ছিলেন, সম্মানিত সংসদীয় দলের নেতা ছিলেন, স্পিকারের নেতৃত্বে সেই বৈঠকটি হয়েছিল। আমরা আইনজীবী হিসাবে পরামর্শ দিয়েছিলাম সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী যে বিষয়গুলো ল্যাপস করা হবে সেই বিষয়গুলো সরকার দলীয় মন্ত্রী তারা এই বিষয়গুলোকে সংসদে উত্থাপিত নাও করতে পারেন, এই অপশনটা রয়েছে। তার পরিপ্রেক্ষিতে মাননীয় স্পিকারের কাছে সম্মানিত বিরোধী দলের নেতা এই বিষয়টি উত্থাপন করেছিলেন। আমাদের নোট অফ ডিসেন্ট এমন অনেকগুলা বিষয়ে দেওয়া হয়েছে যেগুলাকে ল্যাপস করার কথা বলা হচ্ছে। আমাদের দাবি এই সকল বিষয়গুলো আপনারা ল্যাপস করেন, আপনারা সংখ্যাগরিষ্ঠ আপনাদের আছে, ব্রুট মেজরিটি আছে, আপনাদের সংখ্যাগরিষ্ঠতার জন্য আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু আমাদেরকে অ্যাটলিস্ট জনগণের যে কথাগুলো আছে, আমাদের যে নোট অফ ডিসেন্ট আছে এইগুলো তুলে ধরার সুযোগ দিবেন। সেই পরিপ্রেক্ষিতে মাননীয় স্পিকার জনাব আমাদের সংসদীয় দলের নেতাকে আশ্বস্ত করেছিলেন দরকার হলে রাত 12টা পর্যন্ত সংসদ চালানো হবে, তারপরে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করা হবে। এরপরে যখন আলোচনা শুরু হলো, এখানে সংবিধানের কার্যপ্রণালী বিধি যেটা রয়েছে সংসদ চালানোর, তার 2টা ধারা রয়েছে, 77 এবং 78। 77 হলো ফার্স্ট রিডিং এর ব্যাপারে আর 78 হলো সেকেন্ড রিডিং এর ব্যাপারে। আমরা দেখলাম ফার্স্ট রিডিং এর ব্যাপারে যেটা বলা হয়েছে, এক্ষেত্রে বিল উত্থাপনের সময় যখন অনুমতি প্রার্থনা করা হয় তখন কারো যদি আপত্তি থাকে তাকে 2 মিনিট স্পিকার সুযোগ দেন এই আপত্তিটা তুলে ধরার জন্য। আর 78 বিধিতে সেক্ষেত্রে এই বিলের উপরে বিস্তারিত নীতি নির্ধারণী আলোচনা হয়, ডিবেট হয়। এক্ষেত্রে যারা পার্টিসিপেট করেন তাদেরকে একটু বেশি সময় দেওয়া হয়। আমরা শুরুতে দেখলাম যখন মানবাধিকার কমিশনের অধ্যাদেশটা নিয়ে আলোচনা শুরু হলো তখন স্পিকার আমাদের যে কলিগ রয়েছেন হাসনাত আব্দুল্লাহ তাকে মাত্র 2 মিনিট সময় দিলেন। সেক্ষেত্রে আমরা দাঁড়িয়ে প্রতিবাদ করি। মাননীয় বিরোধী দলের নেতা বলেন যে আমাদেরকে বলা হয়েছিল পর্যাপ্ত সময় দেওয়া হবে, যেখানে সরকার দলীয় সদস্যগণ
ঘন্টার পর ঘন্টা সময় পাচ্ছেন তাদের পজিশনটাকে জাস্টিফাই করার জন্য। আমাদেরকে মাত্র যদি 2 মিনিট সময় দেওয়া হয়, এর বেশি সময় দেওয়া না হয়, তাহলে আমাদের পজিশনটাকে জাস্টিফাই করা, জনগণের কথা তুলে ধরা এটা সম্ভব হবে না। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি আমাদের পরবর্তীতে যারা বিভিন্ন বিষয়ে আপত্তি উত্থাপন করেছেন 10 মিনিট করে সময় দিয়েছেন। আমরা আমাদের কথাগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। এক্ষেত্রে যখন শেষের দিকে এসে একটা সমস্যার সৃষ্টি হলো, আমরা যখন দেখলাম যে সকল বিষয়গুলো আলোচনা হচ্ছে না, তখন আমরা পয়েন্ট রেজ করেছি। এক্ষেত্রে অনেকগুলো বিষয় ছিল, আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। যে একটা ছিল যে এই রিপোর্টে যেভাবে বলা হয়েছে সেভাবে ওনারা বিলগুলোকে উত্থাপন করেননি। এখানে 4টা ভাগে বিলগুলোকে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ যেগুলা অ্যাজ ইট ইজ পাস হয়ে যাবে, দ্বিতীয় ভাগে বলা হয়েছে সংশোধিত আকারে যেগুলো পাস হবে, তৃতীয় ভাগে বলা হয়েছে যেগুলোকে উঠানো হবে না, ল্যাপস করা হবে, চতুর্থ ভাগে বলা হয়েছে যেগুলোকে রহিত করা হবে। দ্বিতীয় ভাগের বিষয়গুলা সকলগুলা সংসদে উত্থাপিত হওয়ার কথা ছিল, কিন্তু পুলিশ সংস্কার যে অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ যেটা ছিল সেটা দ্বিতীয় লিস্ট অর্থাৎ সংশোধিত আকারে উত্থাপিত হওয়ার সেই লিস্টে ছিল, কিন্তু এটাকে উত্থাপন করা হয়নি। এক্ষেত্রে আরো যে অনিয়মগুলা হয়েছে, প্রথম দিন যখন এই বিলগুলা কিভাবে উত্থাপিত হবে সেটার ব্যাপারে আইনমন্ত্রী বলছিলেন এই যেই ডকুমেন্টগুলো আছে এইগুলাকে যদি ছাপাইতে হয় তাহলে 12 লক্ষ টাকা খরচ হবে। সুতরাং আমরা সকল কিছু ওয়েবসাইটে দিয়ে দেব, আপনারা দেখে নিয়ে আপনাদের যেই আপত্তিগুলো আছে সেগুলো উত্থাপন করবেন। তার পরিপ্রেক্ষিতে স্পিকার রুলিং দিয়েছিলেন না, এটা হবে না। আমাদের বিরোধী দলীয় নেতাও এটার ব্যাপারে প্রতিবাদ করেছিলেন যে আগের বিলে কি ছিল, অধ্যাদেশে কি ছিল, আর নতুন বিলে কি আছে তার একটা তুলনামূলক যেই টেবিল সেটা আমাদের সামনে থাকতে হবে, তা না হলে আমাদের মতামত দেওয়া খুবই দুরূহ হয়ে যাবে। এটার ব্যাপারে যে কার্যপ্রণালী বিধিতে নিয়ম উল্লেখ আছে যে 3 দিন আগে সকল কিছু দিতে হবে, কাগজপত্র দিতে হবে, কিন্তু স্পিকার চাইলে এই ডিলেটা কন্ডন করতে পারেন। স্পিকার যেহেতু আমাদের সময় কম ছিল, সময়ের ব্যাপারে একটা কথা আমি শুধু বলবো, আমাদের সংসদ নির্বাচন হয়েছে 12ই ফেব্রুয়ারি, 17 তারিখে আমরা শপথ নিয়েছি। এরপরে 1 মাস ডিলে করে 12ই মার্চে আমাদের সংসদ অধিবেশন আহ্বান করা হয়েছে। এরপরে যেহেতু ঈদ ছিল, ঈদের কারণে আমরা আর একটা দিন 15 তারিখে সংসদে বসতে পেরেছি। এরপরে দীর্ঘ একটি বিরতির পরে ঈদের পরে 29 তারিখে আমরা যখন সংসদ শুরু করি, আমাদের সামনে সময় খুবই কম ছিল এই 133টি বিলকে আইন হিসাবে পরিণত করার জন্য। আমি এটাকে মনে করব এখন সকল কর্মকাণ্ড দেখে আমাদের কাছে যেটা মনে হচ্ছে এইটা সরকারের একটা ইচ্ছাকৃত ডিলে ট্যাকটিক্স ছিল, যাতে করে শেষ দিকে এসে এই সমস্ত বিষয়ে আর বেশি আলোচনা না হয়। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, যেটা বলছিলাম, এক্ষেত্রে স্পিকার বলেছিলেন যে কাগজপত্র আপনারা 3 দিন আগে না দেন, কিন্তু 1 দিন আগে আপনাদেরকে দিতে হবে, টেবিল আকারে দিতে হবে, কিন্তু আমাদেরকে 1 দিন আগেও দেওয়া হয় নাই। কিছু কিছু বিল, যে বিলগুলা সেগুলোর ব্যাপারে অনেক লুকাচাপা সরকারি দল করেছে, আমাদের বিল পাশ করার 1 ঘন্টা আগে, 10 মিনিট আগে, 15 মিনিট আগে এভাবে করে দিয়েছে। একটা বড় বিল যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, যেটা এটার ব্যাপারে প্রথমে কথা ছিল, আমার কাছে নোট আছে, সেখানে সরকারি দল বলেছিল বিশেষ কমিটিতে যে এই বিলের অধ্যাদেশে 86 এবং 88 অনুচ্ছেদ যেটা রয়েছে, সেখানে 86 অনুচ্ছেদে অপরাধের কথা বলা হয়েছে, 88 অনুচ্ছেদে শাস্তির কথা বলা হয়েছে। এই বিষয়গুলোকে যেহেতু সুন্দরভাবে ডিফাইন করা হয়নি, এই বিধিটাকে, এই অধ্যাদেশটাকে ল্যাপস করা হবে। পরবর্তীতে আমরা দেখলাম এই রিপোর্টে এটা ল্যাপসের জায়গায় না রেখে সংশোধিত আকারে উত্থাপিত হবে বলে রাখা হয়েছে। তার পরবর্তীতে আমরা কি দেখলাম, এই বিলটা যখন উত্থাপিত হবে তার 10 মিনিট আগে আমাদের কাছে পুরা বিলের কপি দেওয়া হলো। প্রায় 78টার বেশি অনুচ্ছেদ এই বিলে রয়েছে। এক্ষেত্রে আমরা দেখলাম এটাকে সংশোধন করা হচ্ছে না, পুরাপুরি আগের অধ্যাদেশটাকে রহিত করে নতুন বিল আকারে এখানে আনা হয়েছে। এবং 18 কতে, এটা আমাদের মাননীয় যিনি আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আছেন শিশির মোহাম্মদ মনির বিস্তারিত বলবেন। 18 কতে যে ব্যাংক ডাকাতদের কথা আমরা শুনেছি, যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গিয়েছে, তাদেরকে আবার সব টাকা পরিশোধ না করে শুধু অঙ্গীকার একটা দিয়ে এই ব্যাংকগুলোর কর্তৃত্ব ফিরে পাওয়ার সুযোগ রাখা হয়েছে। এই যে লুকোচুরি করা হলো, এই বিষয়ে মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছিলেন, মাননীয় খুব ঠাট্টা করেই বলেছিলেন যে সরকার দলীয় সদস্যগণ হয়তো খুব দ্রুত পড়তে পারেন, তারা অর্থনীতির ভালো ছাত্র, 2 মিনিটের মধ্যেই এত বড় একটা বিল তারা পড়ে হা কি না দিতে হবে এটা বলে দিতে পারেন, কিন্তু আমরা যেহেতু খারাপ ছাত্র, 2 মিনিটের মধ্যে আমাদের এটা পড়া সম্ভব না, এটা হা বলবো কি না বলবো বুঝতে পারছি না, সেজন্য আমরা চুপ করে আছি। এই ধরনের অনিয়ম এখানে হয়েছে। এবং শেষ দিনে যেটা হয়েছে, আমাদের চূড়ান্ত যে ওয়াকআউটটা আমরা করলাম, সেখানে কি হলো, সেখানে যেটা হলো, আমাদেরকে একটা বিল সামনে দেওয়া হলো যেই বিষয়ে সর্বদলীয় ঐক্যমত্য হয়েছিল
যেটা অ্যাজ ইট ইজ পাস হয়ে যাবে। জুলাই যে জাদুঘরের বিষয়টা, সেই বিষয়ে যে অধ্যাদেশটি বিল আকারে আসবে, সরকার বিলটা উপস্থাপন করলেন এবং এই বিলের কাগজপত্র আমাদেরকে খুব আধা ঘন্টা আগে দেওয়া হয়েছে। এরপরে আমরা দেখলাম সরকার দলীয় একজন সংসদ সদস্য এটা সংশোধনের প্রস্তাব আনলেন এবং এই প্রস্তাবে যেটা বলা হলো যে এই জাদুঘরের পরিচালক থাকবেন মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী এবং অন্যান্য যারা আছেন তাদেরকে, যারা পরিচালক থাকবেন তাদেরকে অপসারণ করার একচ্ছত্র ক্ষমতা এই সরকারের হাতে থাকবে। এই দুইটা বিষয়ে প্রথমত তারা আলোচনা করতে পারতেন, আমাদের সাথে আলোচনা করেননি। আমাদেরকে নোট অফ ডিসেন্ট দেওয়ার সুযোগ দিতে পারতেন, সেটা তারা দেননি এবং আমাদেরকে প্রকারান্তরে তারা অ্যাম্বুশ করেছেন, পিছন থেকে এসে অতর্কিতভাবে আমাদেরকে এই বিষয়ে সারপ্রাইজ করেছেন। তার পরিপ্রেক্ষিতে আমরা আপত্তি উত্থাপন করেছি। এক্ষেত্রে আমাদের মাননীয় বিরোধী দলীয় হুইপ যিনি আছেন জনাব নাহিদ এই ব্যাপারে বিস্তারিত বলেছেন। আমাদের কথার কর্ণপাত না করে যে বিরোধী সরকার দলীয় সদস্য এই সংশোধনীটা এনেছেন, ৩-৪ জন মন্ত্রী এটা জাস্টিফিকেশন দিয়ে বুঝাই গিয়েছে এই বিষয়ে তারা আগে থেকে আলাপ আলোচনা করে এনে বলছেন, কিন্তু তারপরে তারা বলছেন এই বিষয়টা হঠাৎ করে এসেছে, আমরা জানি না। হঠাৎ করে এসে থাকলে হঠাৎ করে আপনারা কিভাবে সবাই একমত হয়ে গেলেন? ৩-৪ জন মন্ত্রীর কাছে হঠাৎ করে মনে হলো এটা খুব যুক্তিপূর্ণ সংশোধনী আনা হয়েছে, এটা তো হতে পারে না। আপনারা এটাকে পাশ করালে, এই পাশ করানোর পরিপ্রেক্ষিতে আমরা চূড়ান্তভাবে ওয়াকআউট করি। আমাদের এর মধ্যে আমরা বুঝে গিয়েছিলাম যে আমাদের কোনো কথাই শোনা হবে না, আমাদের কোনো কথাই বলতে দেওয়া হবে না এবং বিরোধী দলীয় নেতা সেখানে পরিষ্কারভাবে বলেছিলেন আজকে 91টা বিল আপনারা পাশ করলেন, যে বিলগুলোকে ল্যাপস করছেন সেই ব্যাপারে আপনি মাননীয় স্পিকার কথা দিয়েছিলেন রাত 12টা পর্যন্ত হলেও আলোচনা, সংসদ চালু রেখে আলোচনা করা হবে। আলোচনাটা কেন করলেন না? এই আলোচনা বিষয়টা কোথায় চলে গেল, যে বিষয়ে আমাদের ঐক্যমত্য হয়েছিল? তার পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী যেটা বললেন যে পরবর্তীতে বিল আকারে এগুলো উত্থাপন করা হবে, যেটার সময় আমাদেরকে আলোচনার সুযোগ দেওয়া হবে। যেহেতু তারা এই বিলগুলো পাশ করার সময় কিংবা ল্যাপস করার সময় তাদের দেওয়া কথাগুলোকে তারা ভায়োলেট করেছে, সেজন্য আমরা প্রতিবাদ স্বরূপ আমরা ওয়াকআউট করেছি, আমাদের কথাগুলোকে পরবর্তীতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বলার চেষ্টা করেছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আর বেশি সময় নিব না, আমাদের সময় চলে আসছে। জনাব শিশির মনির এই বিষয়ে অনেক কিছু বলবেন, আইনগত যে বিষয়গুলো আছে বলবেন। আমি শুধু একটা কথাই বলতে চাই, বিএনপির কিন্তু একটা হিস্ট্রি আছে। সব সময় আমরা গত 16 বছর দেখে এসেছি, তারা সব সময় বলতেন ঈদের পরে আন্দোলন হবে, কিন্তু সেই ঈদ কিন্তু কখনোই আসেনি। এখন যে বিলগুলোর ব্যাপারে তারা আন্তর্জাতিকভাবে চাপের মুখে পড়েছে, সেই মানবাধিকার কমিশন বিল, তারপরে গুম কমিশনের বিল, এরপরে সেই স্বাধীন সচিবালয়ের বিচার বিভাগের সচিবালয়ের বিল, তারা বলছেন অধিকতর সংশোধন করে তারা স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে আনবেন, কিন্তু এটা কবে আনবেন? এটা কি আবার সেই ঈদের পরের আন্দোলনের মতো 16 বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে কিনা? এটাই জাতির সামনে প্রশ্ন। আমাদের সেই জাতির মেরামতের কাজ, নতুন বন্দোবস্তের যে বিষয়ে জনগণ বিপ্লব করেছে, গণ অভ্যুত্থান করেছে, তাদের ম্যান্ডেট দিয়েছে গণভোটের মাধ্যমে, সেটার বাস্তবায়ন আমরা দেখছি সুদূর পরাহত। সেজন্য জনগণ যদি তাদের অধিকার বাস্তবায়ন করার জন্য সংসদের উপর আস্থা হারিয়ে রাস্তায় নেমে আসে, সেজন্য জনগণকে দায় দিতে পারবেন না। এর জন্য সরকার দলীয় সংসদ সদস্যদেরকে দায় নিতে হবে। এই গভর্নমেন্ট